বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে আবারও স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের লাইভ ক্লাসে উপস্থিত থেকে সমস্ত সরঞ্জাম নিয়ে প্রস্তুত আছো। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে মানবদেহের দশম অধ্যায় অর্থাৎ আমাদের দ্বিতীয় পত্র হতে দশম অধ্যায় মানবদেহের প্রতিরক্ষা অর্থাৎ ইমিউনিটির উপর ক্লাস নিয়েছিলাম। তবে গত ক্লাসে তোমাদের আলোচ্য বিষয়গুলো ছিল মানবদেহের প্রতিরক্ষা হতে অর্জিত প্রতিরক্ষা আর সহজাত প্রতিরক্ষার উপর আমি আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি মানবদেহের প্রতিরক্ষা হতে প্রতিরোধ কৌশলটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, মানবদেহের প্রতিরক্ষা অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের নিজেদের জানার জন্যই প্রয়োজন। ইমিউনিটি আমাদের সকলকেই জানতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা লাইভে প্রস্তুত আছো। আমি আজকে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানবদেহের প্রতিরোধ কৌশল। তাহলে তার আগেই আমাদের গত ক্লাসের পড়াটি আবার মনে করতে হবে। গত ক্লাসে আমি বলেছিলাম প্রতিরক্ষা বা ইমিউনিটি কী, এটি তোমাদেরকে মনে রাখতে হবে। কারণ প্রতিরক্ষা বা ইমিউনিটি হচ্ছে, আমি আবারও বলছি, কারণ আমি প্রতিরক্ষার প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে প্রতিরক্ষাটা তো আগে আবারও মনে করতে হবে। প্রতিরক্ষা হচ্ছে, আমরা বলেছিলাম যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগ, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, অনেক রোগ জীবাণু আমাদের পরিবেশে অবস্থান করে, যা আমাদের দেহে প্রতিনিয়ত আক্রমণ করার জন্য ব্যস্ত থাকে। এই প্রতিরক্ষা, এই অণুজীবগুলো থেকে আমাদের দেহটাকে প্রতিরক্ষা করার জন্য আমাদের দেহে কতগুলো ব্যবস্থা রয়েছে, যা এই রোগ জীবাণুগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। আর সেই ব্যবস্থাগুলো হচ্ছে প্রতিরক্ষা বা ইমিউনিটি। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের এই প্রতিরক্ষা অধ্যায় থেকে সহজাত প্রতিরক্ষা আর অর্জিত প্রতিরক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি উক্ত অধ্যায় থেকে মানবদেহের প্রতিরোধ কৌশলগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো যে মানবদেহের এই প্রতিরোধগুলো হচ্ছে কি। শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রতিরোধ স্তর হচ্ছে এই প্রতিরোধ কৌশলগুলোকে, মানবদেহের এই প্রতিরোধ কৌশলগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, প্রতিরোধ কৌশলগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটি ভাগে প্রতিটিকে বলা হয় ইমিউনিটি স্তর। শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই কী বলেছি আমি, মানবদেহের তিনটি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে আমাদের দেহটি। আর এই প্রত্যেকটি কৌশলকে এক একটি প্রতিরক্ষা স্তর বা লাইন অফ ডিফেন্স বলা হয়। তাহলে আমি কি বলেছি, প্রতিরক্ষা স্তর, প্রতিরক্ষা স্তর যাকে বলা হয়, শিক্ষার্থীরা, যার নাম হচ্ছে লাইন অফ ডিফেন্স। শিক্ষার্থীরা লিখে ফেলো, লাইন অফ ডিফেন্স। তো শিক্ষার্থীরা, এই প্রতিরক্ষা স্তর কি? আমার প্রশ্নটা হচ্ছে প্রতিরক্ষা স্তর কি? তাহলে প্রতিরক্ষা স্তরটা হচ্ছে রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দেহ তিনটি প্রতিরক্ষা কৌশল অবলম্বন করে থাকে, তিন ধরনের। আর এই প্রতিরক্ষা কৌশলগুলোকে, প্রত্যেকটি কৌশলকে এক একটি প্রতিরক্ষা স্তর বলা হয় বা লাইন অফ ডিফেন্স বলা হয়। তো শিক্ষার্থীরা, আমাদের দেহে তিন ধরনের প্রতিরক্ষা স্তর আছে। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। তো শিক্ষার্থীরা, আজ আমি প্রথম প্রতিরক্ষা স্তর নিয়েই আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অংশটি জানার পর তোমরা বুঝতে পারবে যে আমাদের দেহটা সৃষ্টিকর্তা কত সুন্দর করে তৈরি করেছেন, কত প্রতিরোধ ব্যবস্থা দিয়ে তৈরি করেছেন, যার জন্যই আমরা আমাদের প্রতিরক্ষা
ব্যবস্থাগুলো আমাদেরকে টিকিয়ে রাখতে সাহায্য করছে, সেটা আমরা জন্মগতভাবেই পেয়ে থাকি। শিক্ষার্থীরা, যেটা জন্মগতভাবে আমরা জন্ম হওয়ার আগেই যে প্রতিরোধ ব্যবস্থাটা নিয়ে আমরা জন্মগ্রহণ করছি এবং আজীবন যেটা আমাদের দেহে থাকে, সেটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। আর আমরা জন্মের পর থেকে বিভিন্ন পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা আমাদের মধ্য থেকে বিভিন্নভাবে যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আমরা পরবর্তীতে তৈরি হয়, সেটাই হচ্ছে শিক্ষার্থীরা, সেই প্রতিরক্ষা ব্যবস্থাটাই হচ্ছে কি অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীরা, তাহলে মনে রাখবা যে প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে প্রতিটা ব্যবস্থা ভৌত এবং রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে সদা সতর্ক রয়েছে। যাই হোক শিক্ষার্থীরা, প্রথম প্রতিরক্ষা স্তর, এই প্রথম প্রতিরক্ষা স্তরকে আমরা কতগুলো প্রথম প্রতিরক্ষা স্তরে কতগুলো ধাপ আছে, কতগুলো স্তর আছে বা কতগুলো অংশ আছে যা আমাদের দেহটাকে প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমি প্রথমে সেই অংশগুলোর নামগুলো বোর্ডে লিখছি এবং পরবর্তীতে আমি ধীরে ধীরে প্রত্যেকটা অংশে কাজগুলো কিভাবে আমাদের দেহটাকে প্রতিরক্ষা করছে সেটা নিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রতিটা অংশ বোঝার চেষ্টা করবে এবং খাতায় লিখে ফেলবে। তো শিক্ষার্থীরা, আমি কি বলেছি, প্রতিরক্ষা স্তর বা লাইন অফ ডিফেন্স। এখন প্রতিরক্ষা স্তর বা লাইন অফ ডিফেন্সকে তিনটা অংশে ভাগ করা যায়, অর্থাৎ প্রতিটা স্তরকে বলা হয় তিন ধরনের স্তর আছে। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। আমি প্রথম প্রতিরক্ষা স্তর নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি আলোচনা করছি প্রথম প্রতিরক্ষা স্তর। তো শিক্ষার্থীরা, তোমরা এটা হবে কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তরকে আমরা কি বলবো, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তো শিক্ষার্থীরা, ফার্স্ট লাইন অফ ডিফেন্সের মধ্যে আমরা আরও দেখতে পাবো বিভিন্ন রকমের ব্যবস্থাগুলো আছে। বিভিন্ন অংশগুলো এই ফার্স্ট লাইন অফ ডিফেন্সে অংশগ্রহণ করে থাকে। সেইগুলো আমি পর্যায়ক্রমে আগে লিখে দেখাচ্ছি, তারপরে আমি প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করব। আমাদের এই ফার্স্ট লাইন অফ ডিফেন্সের প্রথম অংশটি আমি লিখছি, সেটা হচ্ছে ত্বক বা যাকে বলি আমরা স্কিন। ত্বক বা স্কিন। শিক্ষার্থীরা, তোমরা দ্রুত লিখো, আমি ব্যাখ্যা করব এখনই। তারপরে আমরা করবো, সেটা হচ্ছে আমাদের চোখের জল বা এরপরে আমরা লিখতে পারি লোম বা হেয়ার। আমাদের দেহে কিছু লোম আছে, সেগুলো আমাদের কিভাবে সাহায্য করে প্রতিরক্ষার ক্ষেত্রে, আমি সেটাও বলবো, বা হেয়ার। তোমরা আগে লিখে ফেলো, পরে আমি ব্যাখ্যা করছি। তারপরে 3 নম্বরটি লিখে ফেলো। সেটা হচ্ছে শিক্ষার্থীরা, 3 নম্বর হচ্ছে তোমরা লেখো সিলিয়া। শিক্ষার্থীরা, পরেরটা লিখে ফেলো। তোমরা লাইভে কে কে আছো শিক্ষার্থীরা, আমি একটু দেখে নিচ্ছি। তারপরে হচ্ছে এরপর তোমরা লিখে নাও অশ্রু ও লালা। তারপরে আছে সিরুমেন, অশ্রু, আগে লিখে ফেলো অশ্রু ও লালা, যাকে বলা হয় টিয়ার্স অ্যান্ড সেলিভা। শিক্ষার্থীরা, তারপরে আমি কি বলেছিলাম, তারপরে আছে সিরোমেন বা ইয়ার ওয়াক্স। সিরোমেন 5 নম্বর, সিরোমেন বা ওয়াক্স। শিক্ষার্থীরা, দ্রুত
লেখাটা শেষ করো, আমি ব্যাখ্যা করতে যাবো কিছুক্ষণের মধ্যে, আমি ব্যাখ্যা করব। পয়েন্টসগুলো আগে তোমরা লিখে ফেলো আমার সাথে সাথে। সিরোমেন, তারপর হচ্ছে ইয়ার ওয়াক্স। হ্যাঁ, আমরা যেহেতু সিরোমেনটা আমাদের এটা আমরা আরও একটু ক্লিয়ার লিখলে ভালো হয়, ইয়ার ওয়াক্স, কারণ এই সিরোমেনটা আমাদের কানে থাকে। ইয়ার ওয়াক্স শিক্ষার্থীরা, এরপরে সিরোমেন লিখেছো তোমরা, সিরোমেন ও ইয়ার ওয়াক্স। এরপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে পুষ্টিক নালীর অ্যাসিড, যেটা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পেয়ে থাকি। তারপর রেচনতন্ত্রের অ্যাসিড, পুষ্টিক নালীর অ্যাসিড লিখে ফেলো, পুষ্টিক নালীর অ্যাসিড। এটা আমরা কি পেয়ে থাকি সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পুষ্টিক নালীতে পেয়ে থাকি। শিক্ষার্থীরা, পরবর্তীটা তোমরা লিখে নাও, রেচন জননতন্ত্রের অ্যাসিড। তারপর হচ্ছে রক্ততঞ্চন, রেচন জননতন্ত্রের অ্যাসিড, রেচন জননতন্ত্রের অ্যাসিড। আর একটা হচ্ছে রক্ততঞ্চন। শিক্ষার্থীরা, এখানে আমি যে কয়টা পয়েন্ট দিয়েছি প্রত্যেকটি হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ প্রথম প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে এই অংশগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এবং তারা এত স্বতন্ত্রভাবে কাজগুলো করে যে আমরা আমাদের বিভিন্ন রোগ জীবাণু থেকে আমরা রক্ষা পেয়ে যাই তাদের এই কাজগুলোর জন্য। তারা প্রত্যেকে খুব সুন্দরভাবে আমাদের দেহে রোগ জীবাণু যেন প্রবেশ করতে না পারে সেই জন্য অত্যন্ত তৎপর থাকে এবং আমাদের দেহটা রক্ষা পায় নানান ধরনের রোগ জীবাণু থেকে। তো শিক্ষার্থীরা, তোমরা কে লাইভে আছো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই পয়েন্টসগুলো লিখে ফেলবে, কারণ এইটা অত্যন্ত জরুরি। তো আমি এখন ত্বক নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা, এইটার ওপর তোমরা দেখে থাকবে বিগত বছরে কোশ্চেন সুন্দর করে এই অধ্যায় থেকে ত্বকের ওপর একটা কোশ্চেন আসে, অথবা কোশ্চেনটা এমন হয় তোমরা লিখে ফেলো, এমন হতে পারে যে মানবদেহের প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে প্রথম প্রতিরক্ষা স্তরগুলো ব্যাখ্যা করো বা বর্ণনা করো। অর্থাৎ মানবদেহের প্রতিরক্ষা স্তর আমি বলেছি 3 ধরনের আছে। ফার্স্ট প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আর তৃতীয় প্রতিরক্ষা স্তর। কিন্তু পরীক্ষাতে এভাবে আসে অনেক সময় যে মানবদেহের প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে প্রথম প্রতিরক্ষা স্তরের গুলো বর্ণনা করো। তখন আমরা প্রত্যেকটা প্রতিরক্ষা স্তরে মেন কথাগুলো বলে উত্তরটা শেষ করব। কিন্তু কখনো আবার এভাবে আসে যে মানব প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে ত্বকের ভূমিকা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তোমরা বিগত বছরে কোশ্চেনগুলো যদি সলভ করে থাকো তাহলে দেখবে যে কোশ্চেনগুলো যদি তোমরা অবজারভেশন করো তাহলে অবশ্যই দেখতে পারবে যে অনেকবার এসছে যে মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের ক্ষেত্রে ত্বকের ভূমিকা ব্যাখ্যা করো। এখন যদি ত্বকের ভূমিকাটা আসে, আসলে প্রতিরক্ষা স্তরের মধ্যে ত্বক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেহের ত্বকটি। তাহলে এই ত্বকের ভূমিকাটা আমি এই স্তরের বিভিন্ন অংশগুলো ব্যাখ্যা করার সময় ত্বকের ভূমিকাটাও বর্ণনা করে ফেলছে। তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে শিক্ষার্থীরা। তাহলে আমি প্রথমে আসি যে প্রথম প্রতিরক্ষা, এখান থেকে আসছি যে প্রথম প্রতিরক্ষা স্তর বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে মানবদেহের প্রতিরক্ষায় যে প্রতিরক্ষা স্তরগুলো আছে, মানবদেহের প্রতিরক্ষায় যে প্রতিরক্ষা স্তরগুলো আছে তার মধ্যে কেমিক্যাল এবং ফিজিক্যাল, এই কেমিক্যাল ফিজিক্যাল সারফেস ব্যারিয়ার্স বা রাসায়নিক ও ভৌত বাহ্যিক তলীয় প্রতিবন্ধক হিসাবে বহিরাগত যে কোনো অণুজীব বা কণাকে দেহের ভিতরে প্রবেশ করতে যে স্তরটি বাধাপ্রাপ্ত করে বা বাধা দিয়ে থাকে তাকেই বলা হয় প্রথম প্রতিরক্ষা স্তর বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার লক্ষ্য করো এই প্রতিরক্ষা স্তরটি কি করে। এই প্রতিরক্ষা স্তরটি কোনো নির্দিষ্ট বহিরাগত, এই তোমরা বোঝার চেষ্টা করো, এই
ফার্স্ট লাইন অফ ডিফেন্স যে প্রথম প্রতিরক্ষা স্তরটি আছে সেটি বহিরাগত কোনো অণুজীবকে কোনো নির্দিষ্ট না করে, অর্থাৎ মার্ক করে না যে এই অণুজীবটাকে শুধুমাত্র দেহে প্রবেশ করতে দিব না, আর অন্যগুলো সমস্যা নেই, সেরকম নির্দিষ্ট মার্ক না করে কি করে যে কোনো অণুজীব বা ধুলাবালি হতে পারে যে কোনো পদার্থকে দেহের ভিতরে প্রবেশে বাধা দিয়ে থাকে। এই প্রথম প্রতিরক্ষা স্তরটি, আমি কি বলেছি, প্রথম প্রতিরক্ষা স্তরটি কোনো নির্দিষ্ট অণুজীবের প্রতি বাধাহীন হয়ে না হয়ে, মানে বাধা দেওয়ার জন্য কোনো একটা নির্দিষ্ট অণুজীবকে সিলেক্ট করে না, সে কি করে সমস্ত যে কোনো ধরনের অণুজীব বা ধুলাবালি হতে পারে অথবা যে কোনো পদার্থকে, বহিরাগত যে কোনো পদার্থকে দেহের অভ্যন্তরে প্রবেশে বাধা দিয়ে থাকে এই প্রথম প্রতিরক্ষা স্তর। অর্থাৎ ক্ষতিকর হিসেবে কোনো নির্দিষ্টকে টার্গেট না করে সব ধরনের বহিরাগত পদার্থকে ক্ষতিকর বিবেচনা করে দেহে প্রবেশে ভৌত ও রাসায়নিক প্রতিবন্ধকে মিলিত কার্য ব্যবস্থা গড়ে তোলে এই প্রথম প্রতিরক্ষা স্তরটি। শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো আমার কথা, কারণ আমি এখন ডিটেলসে যাব। এখন তোমরা লক্ষ্য করো, তাহলে আমি প্রথম প্রতিরক্ষা হিসেবে আমি ত্বকের ভূমিকাটা বলছি। ত্বক আমাদের প্রতিরক্ষা হিসেবে কী ভূমিকা রাখছে? শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই ত্বক দেহের ভিতরে যে অণুজীবগুলো প্রবেশ করে সবচেয়ে কার্যকরী এবং প্রতিবন্ধক হিসেবে কাজ করে, কারণ ত্বকের মধ্যে স্যাদ বা সিবেসাস রয়েছে, এই সিবেসাস গ্রন্থি রয়েছে, তারপরে হচ্ছে ঘর্মগ্রন্থি রয়েছে। আমাদের ত্বকের মধ্যে সিবেসাস গ্রন্থি বা ছ্যাদ গ্রন্থি এবং ঘর্মগ্রন্থি রয়েছে। এই গ্রন্থিগুলো থেকে কী উৎপন্ন হয় শিক্ষার্থীরা? ঘাম বের হয়, ঘাম উৎপন্ন হয় এবং তেল নির্গত হয়, যা আমাদের দেহের মধ্যে অবস্থান করে এবং সেগুলো বাইরে যে কোনো ধরনের অণুজীব বা বহিরাগত বস্তুকে দেহের মধ্যে প্রবেশে বাধা দিয়ে থাকে। এই ত্বকটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে। এখন শিক্ষার্থীরা, এবং ত্বকের মধ্যে এই অণুজীবগুলো আমাদের দেহের মধ্যে যে সিবেসাস গ্রন্থি এবং ঘাম গ্রন্থি আছে সেগুলো থেকে কি হয় শিক্ষার্থীরা? সেইগুলো হরিত হয়ে সেগুলো থেকে এক ধরনের অ্যাসিডিক গড়ে তোলে। এই যেগুলো যে ঘাম গ্রন্থি এবং সিবেসাস গ্রন্থি থেকে তেল এবং ঘাম যে নির্গত হয় সেগুলো কিন্তু এক ধরনের অ্যাসিডিক তৈরি করে এবং সেখানে পিএইচের মাত্রা সেই অ্যাসিডিকের মধ্যে পিএইচের মাত্রা 3.0 থেকে 5.0 হয়ে থাকে, যা আমাদের দেহের যে কোনো অণুজীব প্রবেশে বাধা দিয়ে থাকে। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এরপরে আমি শিক্ষার্থীরা এখানে কি শব্দতে প্রবলেম হচ্ছিল? আচ্ছা, একটু আমাকে জানিও, আর কথা শুনতে যদি প্রবলেম হয় তাহলে বলবে, কারণ গুরুত্বপূর্ণ অংশটি। অন্যদিকে আমাদের দেহের মধ্যে আমাদের ত্বকের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া বসবাস করে। শিক্ষার্থী তোমরা জেনে অবাক হবে, আমাদের ত্বকের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া সবসময় বসবাস করে এবং সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো কী করে শিক্ষার্থীরা? এরা এক ধরনের অ্যাসিড আর বিপাকীয় কিছু বর্জ্য ত্যাগ করে, যা আমাদের ত্বকের মধ্যেই থাকে এবং সেই বর্জ্য এবং বিপাকীয় অংশগুলো সেগুলো আমাদের বাহিরের যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে তাদেরকে প্রতিহত করে। তো শিক্ষার্থীরা, ত্বকের ক্ষেত্রে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। সেখানে আমরা জানি যে ত্বকের মধ্যে শিক্ষার্থীরা স্যাদ ও ঘাম গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থের মধ্যে অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক পদার্থগুলোও থাকে, যেমন ডার্মিসাইডিন নামক পেপটাইড থাকে, থাকে ত্বকের মধ্যে। তাহলে ডার্মিসাইডিক নামক পেপটাইড থাকে। শিক্ষার্থীরা, আমি কি বলেছি? ত্বকের যে ঘাম গ্রন্থি আছে এবং স্যাদ গ্রন্থি আছে সেখান থেকে এক ধরনের পেপটাইড তৈরি হয়, অর্থাৎ ডার্মিসাইডিন নামক এক ধরনের পেপটাইড নির্গত করে সেই ঘাম গ্রন্থিগুলো। এই
গ্রন্থিগুলো থেকে এগুলো লিখে রাখো, এটা এমসিকিউর জন্য আসতে পারে। ডার্মিসাইডের নামও পেপটাইড। তো শিক্ষার্থীরা, এই পেপটাইডগুলো থাকার কারণে মানুষের ত্বক রোগ জীবাণুনাশক অর্থাৎ রোগ জীবাণুনাশক অঙ্গ অর্থাৎ সেলফ ডিসইনফেকশন অর্গান হিসাবে কাজ করে। শিক্ষার্থীরা, ত্বকের বাইরের স্তরটি হচ্ছে এপিডার্মিস। তোমরা অবশ্যই জানো আমাদের দেহের ত্বকের স্তর কয়টি? 3টি। কী কী আছে? এপিডার্মিস, তারপর হচ্ছে আমাদের দেহে যে 3টি স্তর আছে, বহিত্বক, অন্তত্বক, মধ্যত্বক। তাহলে দেখো মেসোডার্মিক আর আছে এন্ডোডার্মিক। তাহলে এই যে যেটা আমাদের বহিত্বকটাকে আমরা কি বলি? এপিডার্মিস। শিক্ষার্থীরা, ত্বকের বাইরের স্তরটি, আমাদের ত্বকের যে 3টা স্তর আছে তার মধ্যে যেটা বহিত্বক অর্থাৎ এপিডার্মিস, সেখানে একটি হর্নি স্তর আছে যা মৃত এবং চাপা কোষে গঠিত এবং স্ট্রেটাম কর্নিয়াম নামেও সেটি পরিচিত। এটি জীবাণু প্রতিরোধী স্তর হিসাবে পরিচিত এবং ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রবেশের ক্ষেত্রে ভৌত প্রতিবন্ধক হিসাবে এটি কাজ করে থাকে। ফলে কতগুলো নির্দিষ্ট ভাইরাস ছাড়া যে আর অন্যান্য যে কোনো অণুজীব আমাদের দেহে কখনো অক্ষত অবস্থায় প্রবেশ করতে পারে না। শিক্ষার্থীরা, তাহলে ত্বকের গুরুত্বগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমাদের ত্বকে কিছু ব্যাকটেরিয়া স্বাভাবিকভাবে বসবাস করে, যা নাকি অন্যান্য ব্যাকটেরিয়াদের সংক্রমণের আশঙ্কা থেকে আমাদের দেহটাকে খুব সহজে রক্ষা করে। শিক্ষার্থীরা, তোমরা শুনে অবাক হবে যে আমাদের দেহে ত্বকের মধ্যে যোনিতে কিছু ব্যাকটেরিয়া বাস করে। আমাদের দেহের ত্বকের অর্থাৎ আমাদের যোনিতে কিছু ব্যাকটেরিয়া বাস করে যারা ল্যাকটিক অ্যাসিড নামক ক্ষরণ করে। তাহলে আমি কি বলেছি? আমাদের দেহের যোনিতে যে এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে তারা ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। কি অ্যাসিড? শিক্ষার্থীরা লিখে রাখো, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। তো শিক্ষার্থীরা, এইটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে যোনিতে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো থাকে তারা কোন ধরনের অ্যাসিড ক্ষরণ করে? ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। এই ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এইটা ক্ষরণ করে আমাদের দেহের মধ্যে আমাদের ব্যাকটেরিয়া ক্ষরণ করার কারণে এই পিএইচের মাত্রাটা কমিয়ে দেয়। আমাদের এটার উপকারিতা হচ্ছে যোনিতে যে ব্যাকটেরিয়া আছে সে ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে পিএইচের মাত্রাটা কমিয়ে দেয়। তো শিক্ষার্থীরা, কখনো যদি আমাদের একটু কঠিন কোনো রোগে আমরা আক্রান্ত হই তখন আমরা কী করি? অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি। অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সেই যোনিতে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ছিল তারা অনেকাংশে ধ্বংসপ্রাপ্ত হয়। তখন কিন্তু আবার সেখানে উক্ত স্থানে কি হয়? পিএইচের মাত্রা বেড়ে যায়। তখন আমাদের সে উক্ত অংশে আমাদের কি হয়? যেহেতু বেড়ে যায়, এই সুযোগে সেখানে ক্যান্ডিডা বা অণুজীবের বংশবৃদ্ধি ঘটে এবং সেখানে ক্ষত রোগের সৃষ্টি হয়। তোমরা ভেবে দেখো কত গুরুত্বপূর্ণ কাজগুলো এই ত্বক করে থাকে। শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা আরও দেখতে পারবো ত্বকের আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। আমরা কখনো দেখি যে আমাদের অসাবধানে আমাদের হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে যায় এবং সেখানে রক্তক্ষরণ হয়ে থাকে। শিক্ষার্থীরা, যখন রক্তক্ষরণ হয় তখন আমরা তোমাদেরকে রক্ততঞ্চন প্রক্রিয়াটা বুঝিয়েছিলাম এর আগের ক্লাসগুলোতে, অর্থাৎ তোমাদের এর আগে যে আমি ভিডিও ক্লাসগুলো করতাম সেই ক্লাসেও তোমাদের রক্ততঞ্চন প্রক্রিয়াটা আমি বুঝিয়েছিলাম। তো সেখানে আমি বলতে চাচ্ছি যে কোথাও যদি আমাদের রক্তক্ষরণ হয় তাহলে কিভাবে রক্ততঞ্চন প্রক্রিয়া আমাদের দেহে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। তো শিক্ষার্থীরা, কোথাও যদি ক্ষত হয় তাহলে সেই ক্ষত স্থান দিয়ে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো খুব সহজেই আমাদের দেহে প্রবেশ করার একটা সুযোগ পেয়ে যায়। কিন্তু রক্ততঞ্চন প্রক্রিয়ায় উক্ত স্থানটিতে দ্রুত রক্তক্ষরণ বন্ধ হয়ে যে রক্ত পড়া বন্ধ করে শুধুমাত্র তা নয়, পাশাপাশি বিভিন্ন ক্ষতিকারক অণুজীবাণু যেন আমাদের দেহের ভিতরে ক্ষতস্থান দিয়ে প্রবেশ করতে না পারে সেটাও প্রতিহত করে। শিক্ষার্থীরা, এভাবে আমাদের দেহটাকে আমাদের রক্ষা করে আসছে এভাবে। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি, দেখো তার মানে কি
যে সেই দ্রুত এবং আপৎকালীন ব্যবস্থা হিসাবে এই প্রাকৃতিক চিকিৎসাটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে, অর্থাৎ রক্ততঞ্চন প্রক্রিয়াটি। শিক্ষার্থীরা, আমাদের দেহে কিছু সিক্ত বা ভিজা অংশ আমাদের দেহে থাকে। সিক্ত বা ভিজা অংশ আমরা দেখতে পাই আমাদের দেহের মধ্যে আছে। কোনগুলো শিক্ষার্থীরা? যেমন চোখের অশ্রু, তারপরে মুখের লালা, এই যে অস্ত্র এই জিনিস এগুলো আছে আমাদের দেহে। তারপরে হচ্ছে নাসিকা ঝিল্লি, লালার লাইসোজাইম, আমাদের লালার মধ্যে আছে লাইসোজাইম। নাসিকা ঝিল্লি, সিমেনে আছে স্পারমিন, দুধে আছে ল্যাক্টোপার অক্সিডেজ। তাহলে দুধের মধ্যে আছে, শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, দুধে আছে কি ল্যাক্টোপার অক্সিডেজ। শিক্ষার্থীরা এটা তোমরা লিখে রাখো, এটা তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এই পয়েন্টসগুলো তোমরা এই অংশগুলো লিখে রাখতে পারো। অর্থাৎ আমাদের লালায় আছে লাইসোজাইম, আমাদের মুখের যে লালা সেই লালার মধ্যে আছে, লালায় আছে লাইসোজাইম নামক এনজাইম, লাইসোজাইম নামক লাইসোজাইম এনজাইম। শিক্ষার্থীরা, আর দুধের মধ্যে আছে, শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো দ্রুত। তোমরা কে কে আছো লাইভে? শিক্ষার্থীরা তোমাদের কোনো প্রবলেম হলে বলো। বাইরের সাউন্ড আসছে? এখনও কি বাইরের সাউন্ড আসছে শিক্ষার্থীরা? তাই কোথা থেকে আসছে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা দেখো তো, এখনও কি বাইরে সাউন্ড আছে? আমাকে একটু কনফার্ম করো, বাইরে সাউন্ড পাচ্ছ কিনা এখনো? এখনো কি সাউন্ড আসছে? আচ্ছা, আমাকে কনফার্ম করো। আমি বন্ধ করে দিচ্ছি জানলাগুলো, তারপরও দেখো, আমাকে বলো। তো যাই হোক শিক্ষার্থীরা, আমি কি বলেছি, আমাদের যে দুধের মধ্যে আছে ল্যাক্টোপার অক্সিডেজ, দুধে আছে ল্যাক্টোপার অক্সিডেজ, দ্রুত লিখে নাও, ল্যাক্টোপার অক্সিডেজ নামক এনজাইম। তো শিক্ষার্থীরা, আমি যা লিখেছি সেটা অর্থ এই যে আমাদের চোখের মধ্যে আছে পানি, চোখের জল আছে, মুখের ভিতরে আছে লালা, তারপর দুধের মধ্যে আছে ল্যাক্টোপার অক্সিডেজ নামক এনজাইম আছে। তো যাই হোক, এই অংশগুলো আমাদের অনেক সময়ই কোনো না কোনোভাবে ব্যাকটেরিয়া এই অংশগুলোতে সংক্রমণ করে থাকে, আবার অনেক ক্ষেত্রে এরা বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ থেকে আমাদের রক্ষাও করে থাকে। তো শিক্ষার্থীরা, এবার তোমাকে আর একটু বলছি, আমাদের কানের ভিতরে সিরোমিনাস নামক এনজাইম আছে। আমি আবারও বলছি, আমাদের কানের মধ্যে এক ধরনের এনজাইম আছে সিরোমিনাস নামক। শিক্ষার্থীরা, আমাদের কানের মধ্যে কি বলেছি আমি? কানের মধ্যে সিরোমিনাস নামক এক ধরনের এনজাইম আছে, এক ধরনের বস্তু আছে। এখন দেখো, সিরোমিনাস নামক এক ধরনের গ্রন্থি আছে। তো সিরোমিনাস গ্রন্থি থেকে সিরোমেন বা কানের মোম খরিত হয়। আমি কি বলেছি, এই সিরোমিনাস থেকে আমাদের সিরোমিনাস যে গ্রন্থি আছে কানের মধ্যে, আমাদের দেহে কানের মধ্যে সিরোমিনাস নামক যে গ্রন্থিটা আছে, সেই গ্রন্থি থেকে সিরোমেন বা কানের যে মোম বলি, অর্থাৎ কানের মধ্যে আমরা অনেক সময় হাত দিলে বুঝতে পারি একটু ঘন একটা অংশ আমাদের হাতের মধ্যে তরল অংশ লাগে, সেটা হচ্ছে সিরোমেন, অথবা কানের কি বলবে সেটা কানের মোম। সেই সিরোমেন বা কানের মোম খরিত হয় সিরোমিনাস গ্রন্থি থেকে। এইগুলো আমাদের কানের গভীরের ভিতরে যে আমাদের ধুলা বালি ব্যাকটেরিয়া এবং ছোটো পোকামাকড় কোনোভাবে যেন কানের ভিতর প্রবেশ করতে না পারে, এই সিরোমেনটা সেই ভূমিকা পালন করে। তাহলে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তাহলে এই সিরোমেন বা সিরোমিনাস গ্রন্থি এগুলো তো সৃষ্টি করতেই দিয়েছেন, এবং কেন দিয়েছেন? যে সেখান থেকে ওই গ্রন্থি থেকে সিরোমেন বা কানের মোম যে উৎপন্ন হবে, সেই যে উৎপন্ন অংশটাই আবার বাইরে ছোটোখাটো পোকামাকড় বা ধুলাবাড়ি অথবা অন্য যে কোনো বস্তু যা আমাদের কানের সমস্যা করতে পারে, সেগুলোকে প্রতিহত করতে সাহায্য করে। শিক্ষার্থীরা, এখন দেখো, সিরোমিনাস গ্রন্থি কর্ণকুহরের এক ধরনের ত্বকীয় গ্রন্থি, এই সিরোমিনাসটা। তো শিক্ষার্থীরা,
এরপরে আমি ব্যাখ্যা করছি যে তোমরা লক্ষ্য করো, এবার আমি ত্বকের অংশটা বর্ণনা করা শেষ করলাম। এবার আমি আসছি লোম অর্থাৎ হেয়ার। শিক্ষার্থীরা, আমাদের দেহে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমাদের নাকের ভিতরে কিছু পশম আমরা দেখতে পাই বা লোম দেখতে পাই। সেটা কেন? কারণ বাইরে কোনো ধুলা বালি যেন আমাদের নাসারন্ধ্র দিয়ে আমাদের দেহের ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্যই কিন্তু এই হেয়ার বা লোমগুলো অবস্থান করে এবং যা আমাদের দেহে প্রতিরক্ষার অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা, তারপরে দেখো সিলিয়াটা কি? শিক্ষার্থীরা, আমাদের দেহের প্রবেশ পথগুলো মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে। শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? এখন কি শব্দ আছে? এখনো শব্দ আছে? তোমরা কি এখনো শব্দ পাচ্ছ? শব্দগুলো কোথা থেকে আসছে তো ধরতে পারছি না। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখনো যদি শব্দ থাকে, এখনো কি শব্দ আছে? আচ্ছা শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, তাহলে আমি কি বলছি? লোম অর্থাৎ ভিতরকার লোমগুলো সিলিয়া, আমাদের দেহের প্রবেশ পথগুলো মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে। এই মিউকাস ঝিল্লি অনেক অংশ আছে, যেমন শ্বাসনালীর আনুবীক্ষণিক, আমাদের শ্বাসনালীর আনুবীক্ষণিক ও সর্বদা এরা কি করে? বহির্মুখী আন্দোলনরত সিলিয়াতে আবৃত থাকে। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে বাহিরের বিভিন্ন কণা আছে, অণুজীব আছে, এই ঝিল্লির আঠালো মিউকাসে এরা আটকে যায় এবং শেষ পর্যন্ত কি করে? এরা দলা পাকিয়ে আমাদের দেহের মধ্যে হাঁচি কাশি উদ্রেক করে। এই জন্যই আমাদের হাঁচি কাশিটা আসে। আর ফলে আমাদের কি হয়? জীবাণুগুলো, ভিতরের জীবাণুগুলো বহির্গমন হয় অথবা আমাদের পাকস্থলীতে পৌঁছে। তো শিক্ষার্থীরা, তারপরে আমি দেখাচ্ছি অশ্রু ও লালা। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, টিয়ার্স, অশ্রু অ্যান্ড লালা অর্থাৎ টিয়ার্স ও সেলিভা। অ্যান্ড দেখো অশ্রুটা কি? অর্থাৎ আমাদের চোখের অশ্রু আর মুখের লালা আমাদের অজান্তেই আমাদের দেহে প্রতিরক্ষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের চোখে যে অশ্রু আছে এবং মুখের ভিতরে যে লালা আছে, তা আমাদের অজান্তেই আমাদের অনেক দেহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীরা, কিভাবে করে থাকে? কারণ দেখো, আমাদের মুখের লালা, আমাদের যে মুখের ভিতরে যে লালা আছে, সেটা শুধুমাত্র যে মুখ গহ্বরকে ভিজিয়ে রাখে তা নয়, সেটা আমাদের খাবারকে পিচ্ছিল করতেও সাহায্য করে। তাছাড়া এই লালাগুলো কি করে? মুখ গহ্বরের প্রাচীরটা, আমাদের মুখ গহ্বরের ভিতরে উপরে যে মুখ গহ্বর অংশটা আছে, উপরের অংশটা, সেই প্রাচীরটা যেন কোনোভাবে শুকিয়ে ফেটে না যায়, সেই জন্য সর্বদা এটাকে ভিজিয়ে রাখে। আর এর ফলে কোনো জীবন্ত ব্যাকটেরিয়া আমাদের মুখে প্রবেশ করলে, কোনো জীবন্ত ব্যাকটেরিয়া যদি আমাদের মুখে প্রবেশ করে, তাহলে তারা তেমন কোনো ব্যবস্থা করতে পারে না। অর্থাৎ জীবন্ত ব্যাকটেরিয়াগুলো আর কোনো ক্ষতি করতে পারে না আমাদের দেহে। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এই জীবাণু ধ্বংসের জন্য এই লালাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আমরা তো বিভিন্ন ধরনের খাবার যখন মুখে দেই, তখন এই দাঁতের মাধ্যমে খাবারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, তখনও অনেক জীবাণু ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু অনেক ক্ষুদ্র অণুজীব আছে যে আমাদের দাঁতের পৃষ্ঠে, সেগুলো ধ্বংসপ্রাপ্ত নাও হতে পারে। সেগুলো পরবর্তী খাবারের সাথে আমাদের পাকস্থলীতে গিয়ে পৌঁছায় এবং সেখানে পৌঁছানোর পরে তোমরা জানো, পাকস্থলীতে আমাদের কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যা অত্যন্ত কার্যকরী একটা অ্যাসিড, এবং সেই পাকস্থলীতে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্রিয়ায় শেষ পর্যন্ত ওই জীবাণুগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়াও আমাদের চোখের মধ্যে যে অশ্রু আছে, সেই অশ্রু বারবার আমাদের চোখটাকে কি করে? ভিজিয়ে রাখতে সাহায্য করে। ফলে যে কোনো অণুজীব আমাদের চোখে এসে ওই ভিজিয়ে থাকার কারণেই জীবাণুগুলো আমাদের ভিতরে চোখটাকে কোনো সমস্যা করতে পারে না, অর্থাৎ চোখের ক্ষতি করতে পারে না, অর্থাৎ সেখানেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো শিক্ষার্থীরা, হ্যাঁ, এরপরে আমি আসছি সিরোমেন নিয়ে। সিরোমেনটা আছে ইয়ার ওয়াক্স। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো
এটা আবার প্রশ্ন আসে যে সিরোমেন কি, এটা জ্ঞানমূলক বা অনুধারণ প্রশ্ন হিসাবে আসে, সিরোমেন কি। শিক্ষার্থীরা এটা আবার তোমরা পাশাপাশি আলাদাভাবে শিখে ফেলবে। সিরোমেনটা হচ্ছে আমাদের বহিকর্ণের কর্ণকুহরের নামক অংশে প্রাচীর থেকে হলদে বাদামি রঙের মোমের মতো এক ধরনের পদার্থ খরিত হয়, যেটা সিরোমেন নামে পরিচিত। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই সিরোমেনটা কি করে, কানের পর্দায় যেন ময়লা ও অণুজীব সংক্রমণ করে যেন শ্রবণের কোনো ক্ষতি করতে না পারে, শ্রবণের ক্ষেত্রে যেন কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য এই সিরোমেনটা, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই জন্য এই সিরোমেনটা কি করে, ওই ক্ষতিকর অণুজীবগুলোকে শক্ত করে আটকে ফেলে এবং ফলে সেটাই আমরা কানের খোল নামে চিনি। তো শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, তো সিরোমেনটা কি করছে, যখন অণুজীবগুলো কানের মধ্যে প্রবেশ করে সেই সিরোমেনটা এই জীবাণুগুলোকে বা ধুলাবালিগুলোকে আটকে একটা শক্ত একটা অংশে পরিণত হয়, যেটাকে আমরা বলি কানের খোল। তার মানে ওই অংশটা তৈরি করে বলেই কানের পর্দার মধ্যে জীবাণুগুলো সহজে এফেক্ট করতে পারে না। তো এইটাও আমাদের একটা শিক্ষার্থীরা পোস্টেগ্রানিন অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমাদেরকে আমি আগেই বলেছি যে খাবারের সাথে বিভিন্ন জীবাণুগুলো যখন আমাদের পাকস্থলীতে গিয়ে পৌঁছায়, বিশেষ করে পানি এবং তরল বস্তু এবং খাদ্যের সাথে এটা আমাদের পাকস্থলীতে পৌঁছায়, তখন পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর প্রোটিওলাইটিক এনজাইম, পাকস্থলীতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর প্রোটিওলাইটিক এনজাইম, তাদের কার্যকারিতায় জীবাণুগুলো ধ্বংস হয়। তাহলে সেটাও একটি প্রথম প্রতিরক্ষা স্তরেরই একটা অংশ। শিক্ষার্থীরা এবার তোমরা লক্ষ্য করো, রেচন জনতন্ত্রের অ্যাসিড। আমি আবারও বলছি, রেচন জনতন্ত্রের মধ্যে আমাদের সেই জনতন্ত্র অন্তর্ভুক্ত কিছু অঙ্গ থেকে অত্যন্ত ক্ষরণ হয়, প্রচণ্ড অ্যাসিডিক এবং আঠালো অংশ তৈরি হয়। বিভিন্ন অণুজীব যখন রেচনতন্ত্রে প্রবেশ করে, বিভিন্ন অণুজীব সহজেই এই আঠালো ক্ষরণের মধ্যে তখন আটকে যায়, আর পরবর্তীতে ফ্যাগোসাইটগুলো সেই অণুজীবগুলোকে ধরে ধ্বংস করে বা ক্ষরণ বা ভক্ষণ করে আমাদেরকে রক্ষা করে। সেই শিক্ষার্থীরা এইভাবে রেচনতন্ত্র, তাছাড়াও এরা কি করে, এছাড়াও যদি কোনো জীবাণু যদি থেকেও যায়, তাহলে মূত্রত্যাগের সময় প্রচণ্ড বেগ হলেই তখন এই জীবাণুগুলো বাইরে নিষ্ক্রান্ত হয়। এছাড়া শিক্ষার্থীরা আমাদের যোনিতে কিছু ব্যাকটেরিয়া আছে যা ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। আমি আবারও বলছি, আমাদের যোনিতে কিছু অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। আমাদের যোনিতে কিছু ব্যাকটেরিয়া আছে যারা ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে থাকে, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম। এরা কি করে, এই ফলে তারা কি করে, বিভিন্ন অণুজীবের বংশবৃদ্ধিটা সম্ভাবনাটা কমিয়ে দেয় এবং আমাদেরকে রক্ষা করে। আর আমি তো তোমাকে আরেকটাও বলেছিলাম কি একটু আগে, যে রক্ততঞ্চন কথাটি বলেছিলাম, যে রক্ততঞ্চন মাধ্যমে শুধু যে আমাদের দেহের বহিরাগত রক্ত পড়াটাই বন্ধ করে দিচ্ছে, দেহের ভিতর থেকে রক্ত বাহিরে পড়ার যে শুধুমাত্র রক্ততঞ্চন প্রক্রিয়া যে শুধু এই বন্ধ করা থেকে আমাদের বাঁচিয়ে দিচ্ছে সেটা না, পাশাপাশি বা এই রক্ততঞ্চন প্রক্রিয়াটা হচ্ছে বলে বিভিন্ন অণুজীব আমাদের দেহে প্রবেশ করতে পারছে না। এভাবে করে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর অর্থাৎ ফার্স্ট লাইন অফ ডিফেন্সগুলো যে বিভিন্ন অংশগুলো আছে, ত্বক, লোম, সিলিয়া, অশ্রুলালা, সিরোমেন, পোস্টিগনালি অ্যাসিড, রেচনতন্ত্র অ্যাসিড, রক্ততঞ্চন, আর তার মাধ্যমে আমরা আমাদের দেহটা রক্ষা করতে পারি, যা প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা থেকে আমরা পেয়েছি। তো শিক্ষার্থীরা আজ তাহলে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আমি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে আলোচনা করব। আর আজ যেটুকু তোমাদের পড়িয়েছি সেটা বারবার পড়বে এবং বইটা ভালোভাবে পড়বে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।